আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি RTV সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শমূলক অনুষ্ঠান সুস্থ থাকুন দেখবার জন্য। প্রিয় দর্শক, শীত প্রধান দেশের মানুষের কাছে অল্প বিস্তর বা তীব্র শীত তেমন কোনো বিষয় নয়, কিন্তু আমাদের মতো নাতিশীতোষ্ণ এই বাংলাদেশে শীতের তীব্রতা যখন কিছুটা বৃদ্ধি পায় তখন আমাদের অনেকের মধ্যেই বেশ কিছু রোগের প্রকোপ দেখা দেয়। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাইছি সেটি হলো হাড়, জোড়া এবং মাংসপেশির ব্যথা। কারণ আমরা এটা লক্ষ্য করি যে শীতকালে অনেকের ক্ষেত্রেই এই সমস্যাগুলো প্রকট আকার ধারণ করে। প্রিয় দর্শক, আমরা অনেক সময় এভাবে ভেবে থাকি যে হয়তো আমরা নড়াচড়া কম করছি, এক্সারসাইজ কম করছি, জুবুথুবু হয়ে বসে থাকছি বা বেশি আরাম করছি, অনেক সময় সে কারণে আমাদের মাংসপেশির ব্যথা বেড়ে যেতে পারে। কিন্তু এছাড়াও আরও কিছু বৈজ্ঞানিক কারণ রয়েছে, সেগুলো আজকে আমরা আলোচনা করবার চেষ্টা করব। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় শীতকালীন মাংসপেশির ব্যথা। দর্শক, আপনারাও চাইলে আমাদের সাথে অংশগ্রহণ করতে পারবেন। আমাদেরকে আপনারা ফোন করুন স্ক্রিনে দেখানো নম্বরে, এবং এই অনুষ্ঠানটি যদি পরবর্তীতে আপনারা দেখতে বা শুনতে চান সেক্ষেত্রে সার্চ করতে পারেন ইউটিউবে youtube.com RTV লাইফস্টাইল এই ঠিকানায়। আজকের গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অর্থোপেডিক, ট্রমা ও জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জন অধ্যাপক ডাক্তার AKM খালেকুজ্জামান দীপু। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। জি, যে কথাটি বলছিলাম যে শীতকালে অনেকেরই ব্যথা বৃদ্ধি পেতে পারে, বিভিন্ন মাংসপেশির বা জয়েন্টস বা হাড়ের ব্যথা আসলেই কি বৃদ্ধি পায় কিনা, বা কাদের ক্ষেত্রে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বেশি এবং কেন হতে পারে? অত্যন্ত সুন্দর প্রশ্ন। আসলেই বৃদ্ধি পায়। শীতকালে মাংসপেশি, হাড়ের ব্যথা এবং জয়েন্টসের ব্যথা বেড়ে থাকে। এর কিছু বৈজ্ঞানিক কারণ আছে। একটা হলো যে শীতকালে দেখা যায় মাংসপেশিগুলো এবং টিস্যুগুলো, বিভিন্ন টেন্ডনস, লিগামেন্টস এবং মাংসপেশি, এগুলো কন্ট্র্যাক্ট করে, চুপসে থাকে, টাইট হয়ে থাকে। এটা হলো গিয়ে এই কারণে যখন আপনি নড়াচড়া করতে যায় কোনো মানুষ, তখন তার ব্যথাটা বেড়ে যায়। কারণ মাংসপেশি এবং এই টিস্যুগুলোর যে স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি সেটা কম থাকে। কম থাকার কারণে মুভমেন্টের সময় মাংসপেশিতে টান পড়ে এবং তার ব্যথা এই কারণে বৃদ্ধি পেতে পারে। আরেকটা কারণ হলো শীতকালে রক্ত চলাচল পেরিফেরিতে, অর্থাৎ হাতে এবং পায়ের মাংসপেশিগুলোতে রক্ত চলাচল কম থাকে। কারণ ভেসোকনস্ট্রিকশন হয়, অর্থাৎ রক্তগুলো এক জায়গায় জমাট করে রাখে আমাদের বডির যে কোর টেম্পারেচার, আমাদের শরীরের যে নিজস্ব তাপমাত্রা নিয়ন্ত্রণ করার যে ক্ষমতাটা আছে, ও কি করে এইটার মাধ্যমে ওর রক্ত চলাচলটা হাতের দিকে এবং পায়ের দিকে যে কমিয়ে দেয়, তার শরীরের হিটটাকে ধরে রাখার জন্য। এই কারণে হাত এবং পায়ে এই জায়গাগুলো বেশি ঠান্ডা থাকে এবং এখানে কিন্তু তখন ব্যথা অনুভব হয়। আরেকটা কারণ হচ্ছে শীতকালে ব্যারোমেট্রিক প্রেশারের একটা তারতম্য ঘটে শীতের সাথে সাথে। এই ব্যারোমেট্রিক প্রেশারের তারতম্যের কারণে আমাদের যেই টিস্যুগুলো আছে সেই টিস্যুগুলো ফুলে যায়। টিস্যু যখন ফুলে যায়, এক্সপান্ড করে, তখন এটা নার্ভকে ইরিটেট করে। যখন ইরিটেট করে তখন আমরা অতিরিক্ত ব্যথা অনুভব করে থাকি। আরেকটা হলো যে এই শীতের জন্য আপনার যে জয়েন্টস ফ্লুইড আছে, আমরা বলি সাইনোভিয়াল ফ্লুইড, এই সাইনোভিয়াল ফ্লুইড কিন্তু থিকেন্ড হয়ে যায়, অর্থাৎ ভারী হয়ে যায়। ওর যতটুকু তরল থাকার কথা তার থেকে তার ঘনত্বটা বেড়ে যায়। ঘনত্বটা যখন বেড়ে যায় তখন এই যে তরল পদার্থটা জয়েন্টসের মধ্যে সে লুব্রিকেশন করবে বা ফ্রিকশন কমানোর জন্য যে কাজ করবে, তার কাজ করা সে যেহেতু ঘন হয়ে যায়, অতএব সে প্রপারলি কাজ করতে পারে না, যার কারণে ঘর্ষণটা বাড়ে এবং জয়েন্টসের ব্যথা বেড়ে যায়। আরেকটা হলো শীত আসলে দেখা যায় যে অন্যান্য সময়ের তুলনায় আমাদের শরীরের ভিটামিন ডির যে পরিমাণ, সেই পরিমাণটাও একটু কমে আসে। যখন কমে আসে তখন এটাও একটা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। তো মোটামুটি এরকম এই হচ্ছে কি আমাদের মোটামুটি আগে যে শীতের মধ্যে এই সমস্ত কারণে। কিন্তু আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে যে শীতের মধ্যে এমনিতেই নার্ভের যে সেন্সিটিভিটি, এই নার্ভের সেন্সিটিভিটিটা কিন্তু বেড়ে যায়, যার ফলে সে অল্প ট্রিগারেই অল্প ব্যথায় বেশি কাতর হয়ে যায় আমরা। এগুলো হচ্ছে বৈজ্ঞানিক কারণ শীতের মধ্যে বিভিন্ন ব্যথা বেড়ে যাওয়ার। অর্থাৎ আপনার কাছে আমরা যেটি জানতে পারলাম স্পষ্ট করে যে আসলেই কারণ রয়েছে, শীতকালে মাংসপেশির বা হাড়ের ব্যথা বেড়ে যাওয়ার যথেষ্ট কারণ রয়েছে। এখন কারণগুলো যেহেতু আমরা স্পষ্ট করে আপনার কাছে জানলাম, এর প্রতিকার
কি হতে পারে বা কি করতে পারি আমরা যাতে এই সমস্যা থেকে দূরে থাকতে পারি, সেগুলি এক এক করে আমরা শুনবো। আপনি প্রথমেই বলেছিলেন যে আমাদের মাংসপেশির অনেক সময় স্থিরতা বা আমরা অনেক সময় যুবুথ হয়ে বসে থাকি বা কাজ কম করি, সে কারণে ইনঅ্যাক্টিভিটি হতে পারে। থাকে, শীতকালীতে তো আমরা মুভ করতে কম চাই। জি, আমি এরকম আমরা গল্প- মুভমেন্ট কিভাবে বাড়াতে পারি, বাড়াতে বয়স অনুযায়ী আপনি যদি পরামর্শ দিয়ে থাকেন আমাদের দর্শকদের জন্য। আমি আরেকটু অ্যাড করি, সেটা হচ্ছে যে কারণের মধ্যে আরেকটা বড় কারণ হচ্ছে জি, ডিহাইড্রেশন। শীতকালে আমাদের শরীর ডিহাইড্রেটেড থাকে, অর্থাৎ আমরা কিন্তু শীতকালে যেহেতু আমার গরম কম লাগে, পানি পিপাসা কম লাগে, আমরা কিন্তু পানিটা পানি কম কম খাই। কম খাওয়া হয়। এটাও কিন্তু মানে ব্যথার একটা বড় কারণ, এই জি, এটিও ডিহাইড্রেশন একটি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কারণ। কারণ। একজন দর্শক আমাদের সাথে কথা বলতে চাইছেন, দর্শকের প্রশ্নটা নিয়ে আমরা আবার আলোচনায় ফিরছি। আসসালামু আলাইকুম দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, আমি নাজমুল বলছিলাম। জি বলুন। জি ভাইয়া, আমার বড় বোনের বয়স হচ্ছে 38 বছর। তো হঠাৎ করে আজকে এক সপ্তাহ ধরে পিঠের বাম পাশে মাংসপেশিতে হঠাৎ করে ব্যথা হচ্ছে। তো আমরা একজন ডাক্তার দেখিয়েছি, উনি হচ্ছে যে কিছু ব্যথার মেডিসিন দিয়েছে এক সপ্তাহে, বাট এখন পর্যন্ত আমি মানে কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না। ওনার হাই প্রেশার আছে। জি, এখন উনি কি কোনো কোনো কিছু ব্যথা করতে পেয়েছিলেন বা হঠাৎ করে কোনো না। আকস্মিক কোনো ব্যথা পেয়েছিলেন? না, কোনো ব্যথা পাইনি। হঠাৎ করেই আজকে এক সপ্তাহ ধরে হঠাৎ করেই ব্যথাটা বেড়ে গেছে আর কি। মানে হঠাৎ করেই এসেছে, এখন প্রচন্ড ব্যথা। মানে জি, বসলেও সমস্যা হচ্ছে, শুয়ে থাকতেও সমস্যা হচ্ছে। আপনাকে ধন্যবাদ। আমরা বিষয়টি নিয়ে কথা বলছি। এক সপ্তাহ যাবত তিনি এই সমস্যাটিতে ভুগছেন, 38 বছর বয়স। জি, আমরা মোটামুটি কারণগুলো কিন্তু ইতিমধ্যে করেছি। আলোচনা আমরা আমাদের হয়েছে যে মাংসপেশিগুলো স্টিফ থাকে, টাইট হয়ে থাকে, যার কারণে মানে ব্যথার একটা সম্ভাবনা আছে, এবং ওনার ক্ষেত্রেও সেই ধরনের কিছু একটাই হয়েছে বলে আমরা ধারণা করতে পারি। তো আসলে যেটা করতে হবে সেটা হলো যে ব্যথানাশক ওষুধ তো খেতে হবে, সেটা ঠিক আছে, পাশাপাশি মাসেল রিল্যাক্সেন্ট Muscle কিছু কিছু ঔষধ আছে যেগুলো মাসেলটাকে রিল্যাক্স করে, সেই যেহেতু ঔষধও নিতে হবে, এবং ওয়ার্ম অ্যাপ্লিকেশন, একটু হালকা গরম শেক দিতে হবে, যাতে করে ওই জায়গাটার যে স্টিফনেস আছে মাংসপেশির সেটা আস্তে আস্তে কমে যায়, ওই জায়গাটা রক্ত চলাচল যেন বাড়ে। জি, এই কাজগুলো যদি করা হয় এবং খুব ধীরে ধীরে তার ফিজিক্যাল অ্যাক্টিভিটি একটু বাড়ানো, স্ট্রেচিং এক্সারসাইজ আমরা বলি, যে স্ট্রেচিং এক্সারসাইজটা যদি একটু করা হয় তাহলে আমার মনে হয় যে ব্যথাটা কমে যাবে ইনশাল্লাহ। আপনি আমাদের এই দর্শকের ক্ষেত্রে বা এই পেশেন্টের ক্ষেত্রে যে পরামর্শগুলো দিলেন, এর সাথে সকলের জন্য যাদের এই সমস্যাগুলো মাঝে মধ্যেই হচ্ছে, স্ট্রেচিং এক্সারসাইজ এবং ওয়ার্ম অ্যাপ্লিকেশন সম্পর্কিত আর কি কি পরামর্শ দিতে চান? আর কি কি পরামর্শ, সেটা হচ্ছে যে মূলত আমরা যে আলোচনাটা শুরু করেছিলাম যে মাংসপেশি এবং জয়েন্টস এবং হাড়ের ব্যথা, এখন এই ব্যথাগুলোকে নিরসনের জন্য বা এই ব্যথা যেন কম হয় সেটার জন্য আমরা কি করতে পারি। প্রথম কথা হচ্ছে আমাদের অ্যাক্টিভিটিটা বাড়াতে হবে। অ্যাক্টিভিটি বাড়াতে হবে। হ্যাঁ, আমরা শীতের ভয়ে যদি চুপচাপ বসে থাকি এক জায়গায় জবুথুবু হয়ে নড়াচড়া কম করি, তাহলে কিন্তু স্টিফনেসটা আরও বাড়বে। জি, হ্যাঁ, তো এইটার জন্য আমাদের যেটা প্রথমেই ওনাকের ক্ষেত্রেও বললাম যে স্ট্রেচিং এক্সারসাইজগুলো করতে হবে, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে গিয়ে নর্মাল আমরা যে অ্যাক্টিভিটিটা করি অন্যান্য সময়, সেই অ্যাক্টিভিটিটাকে বজায় রাখতে হবে, অ্যাক্টিভিটিটা চালু রাখতে হবে, করতে হবে। আরেকটা হচ্ছে গোসল করার সময় আপনি অবশ্যই কুসুম গরম পানি দিয়ে গোসল করবেন, যাতে আপনার সারা শরীরের যেই অ্যাজ এ হোল মাংসপেশিগুলো সেটা যেন রিল্যাক্স থাকে। এবং নিয়মিত যদি এক্সারসাইজ করা সম্ভব হয়, নিয়মিত যদি হাঁটা সম্ভব হয়, তাহলে এটা খুব ভালো। যে নিয়মিত হাঁটা, নিয়মিত ফিজিক্যাল কিছু এক্সারসাইজ করা, এবং কিছু খাবারের ব্যাপারে যে স্পেসিফিক কিছু খাবার, যেমন প্রচুর পরিমাণে পানি পান করা বা লিকুইড খাবার গ্রহণ করা, এটা যেমন একটা ইম্পর্টেন্ট জিনিস, তেমনিভাবে প্রোটিন সমৃদ্ধ খাবার, বিশেষ করে প্রোটিনটা আমরা নেব হচ্ছে গিয়ে মাছ থেকে, ফিশ থেকে আমরা যদি প্রোটিনটা নিই, এইটা শাকসবজি এবং ফলমূল খেতে হবে, কালার্ড ফ্রুটস যেগুলো আছে, এই জিনিসগুলো যদি আমরা মেনটেন করতে পারি, তাহলে আমার মনে হয় আমরা এই শীতের মধ্যে একটু ভালো থাকতে পারবো। জি, অবশ্যই। আপনি চমৎকারভাবেই বলেছেন, বিশেষ করে খাবার দাবারের বিষয়টি আপনি উল্লেখ করেছেন, আমাদের এক্সারসাইজের কথাটি আপনি উল্লেখ করেছেন, যাতে আমরা অ্যাক্টিভ থাকতে পারি, ইনঅ্যাক্টিভ না হয়ে যাই, এবং সেই সাথে আপনি ভিটামিনস মিনারেলস কীভাবে বাড়ানো যেতে পারে সেটি আপনি বলেছেন। আপনি প্রথমে একটি কথা বলছিলেন যে ভিটামিন ডি এর অভাবজনিত কারণে, বা আমরা এরকমও শুনে থাকি, এবং ইদানিং আমরা দেখি যে ডক্টররাও অনেক প্রেসক্রিপশন করছেন ভিটামিন ডি। আসলে এটি কিভাবে খেতে হয় বা কিভাবে নেওয়া উচিত, কি ডোজে নেওয়া উচিত বাচ্চাদের ক্ষেত্রে বা বৃদ্ধদের জন্য, সেটি যদি একটু উল্লেখ করেন। সেটা আসলে আমাদেরকে কি প্রথমে ভিটামিন ডি তো এখন পরিমাপ করা যায়। হ্যাঁ, পরিমাপ করে সেটা আমাকে দেখতে হবে যে আমার কতটুকু কম আছে বা ঘাটতির পরিমাণটা কীরকম, সেটা অনুযায়ী আসলে ব্যবস্থাটা নিতে হবে। এখন ভিটামিন ডি বিভিন্ন ফর্মে পাওয়া যায়। একটা সময় ছিল আমাদের দেশে শুধুমাত্র ইনজেকশনের মাধ্যমে ভিটামিন ডি পাওয়া যেত, এখন ভিটামিন ডি ক্যাপসুল কিন্তু অ্যাভেলেবেল। তো আমরা ইউজুয়ালি
বয়স্কদের ক্ষেত্রে 40,000 বা 50,000 ইন্টারন্যাশনাল ইউনিট সপ্তাহে একটা করে আমরা এই ধরনের ট্যাবলেটটা দিয়ে থাকি। আর যাদের একটু ইয়াং এইজ তাদেরকে আমরা 20,000 ইউনিটের ভিটামিন ডি সেটা পাওয়া যায়। জি। আবার যদি ভিটামিন ডি দেখা যায় অত্যন্ত কম, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ইনজেকশন আছে, 2 লাখ ইউনিটে, সেই ইনজেকশনটা আমরা প্রেসক্রাইব করতে পারি 15 দিন পর পর একটা করে ইনজেকশন। এখন এই ইনজেকশনগুলো আবার খুব মজার, যে ইনজেকশন শুনে অনেকে ভয় পেতে পারেন, যে এই ইনজেকশনগুলো কিন্তু মাংসে যেরকম দেওয়া যায় ঠিক তেমনিভাবে কিন্তু ইনজেকশনটা একটু পানির সাথে বা দুধের সাথে মিশিয়ে ইনজেকশনটা খাওয়াও যায়, অ্যাম্পুলটা ভেঙে খাওয়াও যায়। অতএব তারা ইনজেকশন নিতে ভয় পান, কোনো অসুবিধা নেই, তার বাসায় অ্যাম্পুলটা ভেঙে একটু দুধের সাথে পানির সাথে মিশিয়েও খেতে পারেন। অতএব এইগুলো এই ফর্মে যদি আমরা ভিটামিন ডিটা দিতে পারি, আমার মনে হয় তাহলে এই ভিটামিন ডির বেড়ে যাবে, অভাবটা পূরণ হবে। আপনি যেটি সাজেস্ট করছেন সেটি হচ্ছে যে বা খাবার দাবার থেকে যদি আমরা আরেকটু কালেক্ট করতে পারি আর সানলাইট যদি আমরা একটু নিতে পারি, তাহলে আমার মনে হয় এবং আমাদের শরীরে যেহেতু ভিটামিন ডি এর পরিমাণ নির্ণয় করা যায়, আমরা ল্যাবরেটরি টেস্টের মাধ্যমে সেটি নির্ণয় করে সেই অনুযায়ী চিকিৎসক পরামর্শ দেন। সেই অনুযায়ী আমি চিকিৎসাতে যাব। একজন দর্শক আমাদের সাথে কথা বলতে চাইছেন। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করতে পারেন। হ্যালো দর্শক, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, জি বলুন। বলছি আমার পিছনের ব্যথা দীর্ঘদিন, মাজার ব্যথা পিছনে জি, দীর্ঘ সময় ধরে এলোপ্যাথিক ওষুধ খাই, কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। আপনার বয়সটা একটু বলবেন এবং এই সমস্যায় কতদিন ধরে ভুগছেন আপনি? আমার বয়স মোটামুটি 45 বছর। আমার এই অসুস্থতা প্রায় 6 মাসের উপরে হলো। 6 মাসের উপরে। আপনি কি কাজ করেন দর্শক? আপনি কি ধরনের কাজ করতে হয়? সবসময় বসে থাকতে হয় কিনা? হ্যাঁ, বসে থাকতে হয়, কোনো কাজ নাই, আমার বসে থাকতে হয়। আচ্ছা, কোনো পরীক্ষা করিয়েছিলেন? কোমরের কোনো এক্সরে করিয়েছিলেন কিনা বা কোনো পরীক্ষা করিয়েছিলেন? কোমরের এক্সরে করেছিলাম, অন্যান্য চিকিৎসা, রক্তের পরীক্ষা করেছিলাম। অর্থোপেডিক ডাক্তার বললো যে আপনার কোনো সমস্যা নেই, এমনি ব্যথা হচ্ছে, কদিন ওষুধ খান। ব্যথাটা পায়ের দিকে নামে কিনা? না, শুধু মাজার ব্যথা, ওই পিছন সাইডে দীর্ঘ সময় 20 মিনিট একবার দাঁড়ায় আছি, তখন মাজার ব্যথা আটকে দিল, মনে হয় একটু বসে থাকি, আবার মনে হয় একটু হাঁটি, এরকম। জি দর্শক, আপনাকে ধন্যবাদ আমাদের কাছে প্রশ্নটি করবার জন্য। এই প্রশ্নটি আমরা শুনলাম আমাদের এই দর্শকের। এরকম আরও অনেক সমস্যা রয়েছে যেগুলি অ্যাকচুয়ালি কোনো কারণে হয়তো বা তার সমস্যা হচ্ছে, যেটির হাড়ের কোনো সমস্যা থাকতে পারে। এই বিষয়টি নিয়ে আমরা বিরতির পরে কথা বলবো। ছোট্ট একটি বিরতি নেবার সময় হয়ে গেছে। প্রিয় দর্শক, সুস্থ থাকুন অনুষ্ঠানের এই পর্যায়ে খুব সংক্ষিপ্ত সময়ের একটি বিরতিতে যাচ্ছি আমরা। কিছুক্ষণের মধ্যেই ফিরবো, সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি সুস্থ থাকুন অনুষ্ঠানের আজকের পর্বে। যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলছি তা হচ্ছে শীতকালীন হাড়, জোড়া এবং মাংসপেশির ব্যথা। আমাদের সাথে আলোচনায় রয়েছেন অর্থোপেডিক, ট্রমা এবং জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জন অধ্যাপক ডাক্তার AKM খালেকুজ্জামান দীপু। আমরা বিরতির পূর্বে একজন দর্শকের প্রশ্ন পেয়েছিলাম। 45 বছর বয়স, গত 6 মাস ধরে কোমরের ব্যথায় ভুগছেন, কিন্তু উনি চিকিৎসকের কাছে গিয়েছেন, এক্সরে করিয়েছেন, তেমন কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি। আসলে কি হতে পারে? আসলে উনি চিকিৎসকও দেখিয়েছেন, উনি বলেছেন তেমন কিছু হয়নি, কিন্তু কিছু না কিছু তো হয়েছে, তাহলে ব্যথা যাচ্ছে না কেন, তাই না? তো আসলে আমার মনে হচ্ছে ওনার কথা শুনে যে ওনার ক্রনিক লাম্বার লিগামেন্টাস স্ট্রেইন বলে একটা শব্দ আমরা ব্যবহার করে থাকি, টার্ম ব্যবহার করে থাকি। এটা হলো যে মাংসপেশিগুলো, আমাদের পিঠের যে মাংসপেশিগুলো আছে, সেই মাংসপেশিগুলোকে সাপোর্ট করার জন্য লিগামেন্টস থাকে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত, পুরো মেরুদণ্ড বরাবর। সেইটা যদি কোনো কারণে ফ্যাটিক হয়, তাহলে কিন্তু এই ধরনের ব্যথা হয়। হ্যাঁ, তো এই ব্যথার থেকে মুক্ত করার আরেকটা কারণ হলো স্যাক্রোআইলাইটিস বলে এক ধরনের বাত জাতীয় সমস্যা আছে। সেটার জন্য কিন্তু এই ধরনের লোয়ার ব্যাকে ব্যথা থাকে এবং ব্যথাটা সহজে যেতে চায় না। এই ব্যথাটা থেকে মুক্ত হওয়ার জন্য প্রথম কাজ হচ্ছে যে ঔষধের পাশাপাশি আপনাকে কিছু ব্যাক মাসেল এক্সারসাইজ আসলে করতে হবে। আমি জানি না উনি করছেন কি না, যদি না করে থাকেন অবশ্যই কারো কাছ থেকে এই ব্যাক মাসেল এক্সারসাইজটা ওনাকে শিখতে হবে এবং শিখে সেই ব্যাক মাসেল এক্সারসাইজটা করতে হবে। হালকা গরম শেক দিতে হবে এবং অল্প স্বল্প ঔষধ খেতে হবে। আমার মনে হয় এই 3টা কম্বিনেশন যদি আমরা একসাথে করতে পারি,
তাহলে ওনার তাহলে উনি সমস্যাটার সুস্থ থাকতে পারবেন। সমাধান হবে ইনশাআল্লাহ। এবং উনি কিন্তু উল্লেখ করছিলেন যে উনি ব্যথার ওষুধ খাচ্ছেন, খাচ্ছেন। কিন্তু এক্সারসাইজ করছেন কিনা, সেটা এবং আমরা উনি জানি উল্লেখ না। করছিলেন যে উনি কিছুটা কর্মহীন বা ইনঅ্যাক্টিভ জি। জীবন যাপন করছেন, সেগুলোও কারণ হতে পারে। আপনার অবশ্যই। উত্তর সাথে পুরোপুরি মিলে যাচ্ছে যে এই 3 কম্বিনেশনে যদি উনি চিকিৎসা করেন তাহলে অবশ্যই তিনি সুস্থ থাকতে পারবেন। আমি এই প্রসঙ্গে আরেকটা বিষয় জানতে চাই যে অনেকের ক্ষেত্রেই সত্যিকার কোনো হাড়ের সমস্যার কারণে দীর্ঘদিন ধরে ব্যথায় ভুগছেন, তাদের ক্ষেত্রেও শীতকালে ব্যথা বাড়তে পারে, এবং এরকম অনেক সময় আমরা শুনে থাকি যে ব্যথা হচ্ছে কিন্তু অপারেশন হয়তো বা প্রয়োজন হবে, কিন্তু অপারেশন ডিলে করছেন বা বিভিন্ন কারণে অপারেশন ডিলে করছেন। এই জাতীয় সমস্যার ক্ষেত্রে পরামর্শ কি থাকবে আপনার, একটু যদি উল্লেখ করেন। আচ্ছা, লো ব্যাক পেইন বা ব্যাক পেইন অত্যন্ত কমন একটা সমস্যা। স্টাডি বলে যে পৃথিবীর প্রত্যেকটি মানুষ তার জীবনের, পৃথিবীর প্রত্যেকটি মানুষ তার জীবনের কোনো না কোনো সময়ে কোমর ব্যথা বা পিঠ ব্যথায় ভুগে থাকেন। জি। এবং এই কিন্তু আমেরিকার মেয়ো ক্লিনিক বলে একটা বিখ্যাত প্রতিষ্ঠান আছে, তাদের একটা রিসার্চে বলা আছে যে এই ব্যথার ৮০ থেকে ৮৫% অপারেশন ছাড়াই ভালো হবেন, কোনো অপারেশন লাগবে না। তাইলে আপনার ৮০ থেকে ৮৫% অপারেশন লাগবে না, তাহলে ১৫ থেকে ২০%-এর ক্ষেত্রে অপারেশন প্রয়োজন আছে। হয়। আসলে আমাকে ধরতে হবে যে কি কারণে তার এই ব্যাক পেইনটা হচ্ছে। কমন কজ হচ্ছে প্রোল্যাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক, অর্থাৎ কোনো কারণে আমাদের মেরুদণ্ডের যে হাড়গুলো আছে, প্রত্যেকটা ৩৩টা হাড় আছে, প্রত্যেকটা হাড়ের মাঝখানে ডিস্ক বলে রাবার সদৃশ্য একটা জিনিস আছে, যার ভিতরে আবার একটা নরম জেলি থাকে। জি। কোনো কারণে যদি এই রাবার সদৃশ্য এই ডিস্কটা যদি পেছনের দিকে সরে আসে, তাহলে কিন্তু ও পিছনে যে স্পাইনাল কর্ড এবং নার্ভ থাকে তার উপরকে তাকে সে পুশ করে বা ধাক্কা দেয়, তখন তার কোমর থেকে ব্যথা শুরু হয়ে একেবারে পা পর্যন্ত চলে আসতে পারে। তা চিকিৎসক হিসাবে আমাদের কাজ হলো তার সেই প্রবলেমটাকে অ্যাড্রেস করা এবং অ্যাসেস করা যে তার কতটুকু ধাক্কা দিয়েছে আর কতটুকু প্রবলেম হয়েছে। প্রথমে আমরা কমপ্লিট বেড রেস্ট দেই, ঔষধপত্র দেই, এতে যদি সেরে যায় আলহামদুলিল্লাহ ভালো, তার কিছু করা লাগবে না। কিন্তু 1 মাস প্রপার চিকিৎসা নেওয়ার পরেও যদি তার এই ব্যথাটা, কোমরের ব্যথা এবং পায়ের দিকে যে ব্যথা চলে আসছে, তার যদি কোনো উন্নতি না হয় এবং যদি তার অন্যান্য কমপ্লিকেশন দেখা দেয়, যেমন তার পায়ে একটা দুর্বলতা চলে আসলো, পায়ের আঙ্গুলে কোনো আঙ্গুলে দুর্বলতা চলে আসলো, এই ধরনের যদি হয়, অবশ হয়ে যাওয়ার একটা ব্যাপার চলে আসলো, সেই ক্ষেত্রে অপারেশনটা লাগবে বা প্রয়োজন। এটা একটা ব্যাপার। আরেকটা হলো মাংসপেশিতে যদি কোনো স্ট্রেইন হয়, টান পড়ে, তখনও কিন্তু এই ধরনের ব্যথা হতে পারে, যেটা কিন্তু প্রপার ওষুধ এবং রেস্টে সেরে যাবে, আর কিছু করা লাগবে না। আরেকটা হলো যে বিভিন্ন ধরনের বাত জাতীয় সমস্যা আছে, যেমন আমরা বলি স্যাক্রোআইলাইটিস, একটু আগে আমি বললাম। আরেকটা হলো অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস, ইয়াংদের হয়, খুবই কমন একটা জিনিস। তো এইটা যদি হয় তাহলে কিন্তু এটার জন্য স্পেসিফিক ঔষধ আছে। জি। তা আমাকে সবার আগে রোগটা নির্ণয় করতে হবে, করে সেই নির্দিষ্ট ঔষধটা যদি আমরা প্রয়োগ করতে পারি, পাশাপাশি তাকে কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা এক্সারসাইজ আমরা পরামর্শ দিয়ে থাকি করার জন্য, তো সেটা যদি সে করে তাহলে কিন্তু সে এখানে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। আবার বিভিন্ন ধরনের ইনফ্লামেটরি আর্থ্রাইটিস আছে, রিউমাটয়েড আর্থ্রাইটিসের মতো, এইটার কোনো উপসর্গ হিসাবেও কিন্তু তার কোমরে বা পিঠে ব্যথা হতে পারে। তো সেটার জন্য স্পেসিফিক চিকিৎসা আছে। আবার কোনো সময় হাড়ের মধ্যে, কোমরের হাড়ের মধ্যে, বিশেষ করে যারা বয়স্ক, তাদের কিন্তু বিভিন্ন ধরনের মাল্টিপল মায়োলোমা বলে এক ধরনের ম্যালিগন্যান্সি আছে, সেটাও হতে পারে, সেটা হলেও ব্যথা হতে পারে। সেই ধরনের ক্যান্সারের কারণেও তীব্র ব্যথা হতে পারে। আবার আমরা একজন দর্শকের প্রশ্ন পেয়েছি, ইনফেকশনের জন্যও ব্যথা হতে পারে। ইনফেকশনের জন্য টিউবারকুলোসিস আমাদের দেশে খুব কমন, যে টিউবারকুলোসিস যদি এই ভার্টিব্রাতে হয় তখনও ব্যথা হতে পারে। জি, আমরা আরো স্পেসিফিক ভাবে আপনার কাছে ব্যথার কারণগুলো শুনলাম, একজন দর্শকের প্রশ্ন নিচ্ছি। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। হ্যালো। জি দর্শক, আমরা শুনছি, আপনি প্রশ্নটি করুন। মানে আমার আব্বা গত 31 তারিখে হাঁটুর উপরে আর কি চলুন নিচে ভেঙে গেছে। জি দর্শক বলুন, আমরা শুনছি। না, আমি ওই যে টিভিতে চ্যানেল দেখাচ্ছেন, ওনার সাথে কথা বলতে চাচ্ছিলাম। জি, উনি শুনছেন, আপনি শুনছি, আপনি বলুন। তা ওনার ওই ভেঙে গেছে তো গত 31 তারিখে, তার মেডিকেলে ভর্তি করেছি, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করাইছি। ভর্তি করার পর ওনার বয়স কিন্তু 85 বছরের ঊর্ধ্বে, মানে 90 বছরের মতো। জি। হ্যাঁ, তা উনি আবার মানে ভর্তি করার পর ওখানে অসুস্থতা, ফিজিক্যাল আরো অন্যান্য সমস্যা সৃষ্টি হয়, হওয়ার পর ওখান থেকে আবার 5 দিন পর রেবাদ করছিলেন মেডিসিনে।
মেডিসিন ডাক্তার দেখানো ওখানে প্রায় 4 দিন ছিল। তো যারা বললো যে সাময়িক যে সমস্যা কেটে গেছে, আবার হার্ট অর্থোসার্জারি আবার রেপার্ট করছে। এখানে এসে পরীক্ষা নিরীক্ষা করি, ওরা বলতেছে যে রোগীর যে ফিজিক্যাল অবস্থা তাতে অপারেশন করা তো সম্ভব হচ্ছে না, তারপরে দেখি। এখন পর্যন্ত করাচ্ছে না অবশ্য, কিন্তু আবার ছাড়িয়ে দিচ্ছে না। দেখেন, কিন্তু আমার তো অনেকদিন থেকে আছে, ওটাকে অপারেশন করা সম্ভব। জি দর্শক, আপনার নির্দিষ্ট করে আপনি কি জানতে চাইছেন তাহলে, যে এই বয়সে এবং যে সমস্যা? অপারেশনটা করাইলে কি কোনো সমস্যা হবে পরবর্তীতে? দর্শক, কোন হাড় ভেঙেছে? হাঁটুর উপরে কোন হাড় ভেঙেছে, কোন জায়গায় ভেঙেছে আপনি? হাঁটুর নিচে, হাঁটুর উপরে, কবরের নিচে মাঝখানে। জি, আপনাকে ধন্যবাদ। দর্শক, উনি মূলত জানতে চাইছেন, যেহেতু 85 বা 90 বছর বয়স, এরকম অবস্থায় তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন, কিন্তু অপারেশন ডিলে হচ্ছে আসলে, যেহেতু অন্যান্য কমপ্লিকেশন তার রয়েছে। এখন কি করা যায়? এখন কি করা যায়? মূলত কথা হচ্ছে, আমার ওনার বক্তব্য শুনে মনে হচ্ছে 85 বছর বয়সের রোগী, ওনার হয়তো বা শ্যাফট অফ দ্য ফিমার বা উরুর যে হাড়টা আছে হয়তো এটা ভেঙেছে। এটাও হতে পারে। আবার এই বয়সে সাধারণত ট্রকেন্টার ফ্র্যাকচার হয়। হিপের কাছাকাছি যেই হাড়ের জায়গাটা আছে, উরুর হাড়েরই উপরের দিকে, সেই জায়গাটা হয়তো ভেঙেছে। এটার জন্য অপারেশন প্রয়োজন, এটা ঠিক আছে কথাটা। কিন্তু অপারেশন করার জন্য তো একটা মানুষ অপারেশনটা নিতে পারবে কিনা, সেই অপারেশনটার জন্য ফিটনেস আছে, এই ফিটনেসটা তার আছে কিনা সেটা আমরা পরীক্ষা করে দেখি। হয়তোবা তার এই ফিটনেসের মধ্যে তার হয়তোবা ডায়াবেটিস হতে পারে, প্রেশার হতে পারে, বয়সজনিত অন্যান্য কমপ্লিকেশন থাকতে পারে, সেইটার জন্য হয়তোবা তার অপারেশন ডিলে হচ্ছে। তো এই জিনিসগুলো, এই প্যারামিটারগুলো যদি স্বাভাবিক হয়ে যায় তাহলে এই অপারেশন করা যাবে। তবে যেহেতু বয়সটাও বেশি, অন্যান্য কি কোমরবিডিটিস আছে এখানে বসে আমরা জানি না, থাকতে পারে। তো সেই জিনিসগুলোকে চেক অ্যান্ড ব্যালেন্স করেই ওনাকে অপারেশনে যেতে হবে। এবং এই অপারেশনে যেহেতু বয়স বেশি, একটু রিস্কও আছে, অতএব ওই রিস্কটাও নিতে হবে। কারণ এই অপারেশন এবং প্রপার প্রিকশন নিয়ে, এবং কখনো কখনো দেখা যায় যে 2-1 দিনের জন্য হয়তো আইসিইউ সাপোর্টও লাগে এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে। অতএব সমস্ত ধরনের প্রিকশন নিয়েই আসলে অপারেশনে যেতে হবে। সাধারণত আপনারা কি ধরনের পরামর্শ দিয়ে থাকেন এই ধরনের অতি বৃদ্ধ যারা রয়েছেন, 90 বছর বয়স? আমরা আসলে তাদেরকে আমরা সবার আগে চিন্তা করি যে এই পেশেন্টটাকে তো আমাদেরকে মানে মোবাইল করতে হবে। একটা হাড় ভেঙে গেলে সে তো নড়াচড়া করতে পারছে না, করতে গেলে ব্যথা হচ্ছে। আমাকে দরকার তার ব্যথামুক্তভাবে সেজন্য মুভমেন্ট করতে পারেন বা নড়াচড়া করতে পারেন, বা আগে যদি উনি হাঁটতেন উনি যেন পরবর্তীতেও হাঁটতে পারেন। তো একটা মানুষকে আমরা কিপ মুভিং, অর্থাৎ সচল রাখার জন্যই আমাদের প্রচেষ্টা। কারণ শুয়ে থাকলে পিছনে ঘা হবে, নার্সিং করাও কষ্ট হবে, টেক কেয়ার করাও কষ্ট হবে। এই কারণে আমরা অপারেশনে যেতে চাই, কিন্তু ওনার এই প্যারামিটারগুলো, ওনার ডায়াবেটিস, প্রেশার, কিডনির সমস্যা আছে কিনা, শরীরে লবণের পরিমাণ ঠিকঠাক আছে কিনা, সবকিছু দেখে বিচার বিবেচনা করে এবং ওনাদের সাথে খোলামেলা আলোচনা করে যে হ্যাঁ কিছু রিস্ক তো আছে, রিস্ক শেয়ার করতে হবে। আমরাও কিছু রিস্ক নেব, আপনারা অ্যাজ এ রোগীর আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, হ্যাঁ এইটা হিসেবে আপনারাও কিছু রিস্ক শেয়ার করবেন আমাদের সাথে। তারপরে আমরা সম্মিলিতভাবে একটা ভালো অপারেশনের দিকে এগিয়ে যাব। জি, আমরা খুবই সংক্ষেপে একটু শুনতে চাই আপনার কাছে। আপনি যেটি বলছিলেন যে যাদের রিউমাটয়েড আর্থ্রাইটিস বা এই ধরনের ইনফ্লামেটরি পেইন হচ্ছে বা পেইন রয়েছে শীতকালে, তাদের জন্য বিশেষ কোনো পরামর্শ রয়েছে কিনা, খুব সংক্ষেপে। বিশেষ পরামর্শ হচ্ছে যে কোনো, আমাদের আলোচনা আমরা বলেছি যে বোনস এন্ড জয়েন্টসের ব্যথাগুলো মানে ঠান্ডায় বাড়ে। অতএব আপনার যেই অঞ্চলে ব্যথাটা বেশি হয় সেই জায়গাটা, শরীরের সেই স্থানে যেন কোনো ঠান্ডা না লাগে, সেটার জন্য আপনি আলাদা একটা প্রিকশন নিতে হবে। হ্যাঁ, ভারী কাপড় পরে থাকতে হবে, কুসুম গরম পানি দিয়ে গোসল করতে হবে, ফিজিক্যাল এক্সারসাইজ নিয়মিত করতে হবে, সঠিক খাদ্যাভ্যাসে যেতে হবে, তাহলেই আপনি ভালো থাকতে পারবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের দর্শকদেরকে পরামর্শ দেওয়ার জন্য। সময়ের স্বল্পতার কারণে আজকে আমরা আলোচনা শেষ করছি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শীতকালীন ব্যথা এবং তার নিরাময় নিয়ে আলোচনা করেছি। আমরা একটি কথা স্পষ্টভাবে বুঝতে পেরেছি যে আমরা ইনঅ্যাক্টিভ বা অকেজো হয়ে বা আমরা চুপচাপ বসে থাকবো না শীতে কাবু হয়ে, তাহলে আমাদের ব্যথা বেড়ে যেতে পারে। এবং সেই সাথে ডেইলি এক্সারসাইজ, আমাদের নিয়মিত খাদ্যাভ্যাস, আমিষ জাতীয় খাদ্যাভ্যাস এবং ভিটামিন ডি যদি আমাদের প্রয়োজন হয় তাহলে তার মেপে নিয়ে সেটি আমরা সেই অনুযায়ী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করব। আপনাদের সকলকে ধন্যবাদ আজকের অনুষ্ঠানটি উপভোগ করবার জন্য, এবং আগামী সপ্তাহে সুস্থ থাকুন দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।